না, আমি তোমার সুরক্ষার জন্য একজন পার্সোনাল সিকিউরিটি রাখছি। আমি বাচ্চা না স্যার, আমি নিজেকে সামলাতে পারি। তোমার ক্যালিবার জানি নয়না, কিন্তু এটা নিরাপদ বিষয়। লোকটা আর্মি থেকে রিটায়ার্ড করা ট্রাস্টেড, নাম রাশেদ। কাল থেকে সে তোমার সঙ্গে থাকবে। নয়নার মুখে বিরক্তির ছাপ, কিন্তু কিছু বলল না। পরদিন সকাল 8টা, নয়নার বাসা গুলশানে। নয়না দরজা খুলতেই চোখে পড়ে এক পুরুষ, গাঢ় বাদামি রঙের স্কিন, চোখে চুপচাপ দৃঢ়তা, হাতে সাদা ফাইল, পরনে কালো প্যান্ট, সাদা শার্ট আর কাঁধে ব্যাগ। আমি রাশেদ, মেজর রাশেদ ইমরান। আপনাকে অ্যাসিস্ট করার জন্যই এসেছি। তুমি বডিগার্ড তাই না? দরকার হলে তোমাকে ডাকবো। এভাবে দরজা খুলে ঢুকে যেও না। রাশেদ শান্তভাবে মাথা নাড়ে। আপনার অনুমতি ছাড়া আমি কোথাও ঢুকবো না ম্যাম। নয়না ভেতরে গেল, কিন্তু তার মাথায় ঘুরপাক খাচ্ছিল লোকটা। এত ঠান্ডা স্বভাব, এত ডিসিপ্লিন, সামান্য একটা দেহরক্ষী এমন শান্তভাবে কথা বলে কিভাবে? অফিসে পৌঁছানোর সময় গাড়িতে বসে নয়না জানলার দিকে তাকিয়ে থাকে, আর রাশেদ পাশে বসে চুপচাপ। সে কথা বলে না, ফোন ঘাটে না, শুধু চারপাশে লক্ষ্য রাখে। হঠাৎ নয়নার ফোনে একটা মেসেজ আসে, তুমি পালাতে পারবে না নয়না, আমি দেখছি সব। নয়নার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কিছু না বললেও রাশেদের চোখে পড়ে যায় ফোন স্ক্রিনের এক ঝলক। সব ঠিক আছে? তোমার চিন্তার কিছু নেই, আমি ডিল করতে পারি। রাশেদ চোখ সরিয়ে নেয়, কিন্তু মনে মনে বুঝে যায় এটা ছোটখাটো বিষয় নয়। দুপুর 2টা, নয়না অফিসের কেবিনে বসে কাজ করছে। হঠাৎ জানলার পাশে ছায়া দেখা যায়। সে চেয়ার থেকে উঠে যায় জানলার কাছে। বাইরে কিছু নেই, কিন্তু ভেতরে অস্থিরতা। রাশেদ দরজায় এসে দাঁড়ায়, চোখে সতর্ক। জানালায় কেউ ছিল? তুমি বাইরে গিয়ে দেখো, কেউ থাকলে পুলিশে দাও। রাশেদ মাথা নেড়ে নিচে নেমে যায়, কিন্তু ততক্ষণে ছায়াটা হাওয়ায় মিলিয়ে গেছে। রাত 9টা, নয়না বাসায় ফিরে দরজা লক করতেই বিদ্যুৎ চলে যায়। হঠাৎ একটা আওয়াজ হয় রান্নাঘরে। সে একা তার বুকের মধ্যে ধকধক করতে থাকে। ধীরে ধীরে ছুরি হাতে নিয়ে এগিয়ে যায়, আর ঠিক তখনই টিংটং, ডোরবেল। সে দৌড়ে দরজা খুলে দেখে রাশেদ দাঁড়িয়ে। আমি যাচ্ছিলাম, হঠাৎ লোডশেডিং দেখে থামলাম। কোনো সমস্যা? নয়না গভীর ভাবে তাকায় রাশেদের চোখে। সে বুঝতে পারছে লোকটা সত্যিই দায়িত্ববান। ভয় আর অস্বস্তির মধ্যে সে প্রথমবারের মতো কৃতজ্ঞতা বোধ করে। চলে এসো, হয়তো কিছুক্ষণ থাকলে আমার সাহস বাড়বে। রাশেদ চুপচাপ ভেতরে আসে, ছায়ার মতো নিঃশব্দ। রাত প্রায় 10টা। গুলশানের অভিজাত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের চারদিকে নিস্তব্ধ। নয়না রহমান তার ড্রয়িং রুমে বসে, গায়ে এক হালকা চাদর, চোখে ক্লান্তির ছাপ। বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকেই তার মনটা অদ্ভুত অস্বস্তিতে ভরে গেছে, যেন কোথাও কেউ আছে, চোখ রেখে আছে তার চলাফেরার উপর। রাশেদ এখন ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে, তার চোখ সতর্ক, শরীর স্থির। সাবেক আর্মি, তাই এসব পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকতে হয় সে জানে। তুমি না বলেছিলে বিদ্যুৎ চলে গেলে আমি ভয় পাই না? হালকা তাচ্ছিল্য ভরে বলেন নয়না। রাশেদ একবার তাকায় নয়নার দিকে, তারপর শান্ত গলায় বলে, আপনি ভয় পাচ্ছেন না সেটা আমি জানি, কিন্তু আপনি সতর্ক, এবং সেটা ভয় পাওয়ার চেয়েও ভালো। নয়না একটু হেসে ফেলে। কঠিন এই মেয়েটির মুখে যে হাসি দেখা যাবে সেটা কেউ কল্পনাও করে না, কিন্তু রাশেদের কথায় তার মধ্যে অদ্ভুত এক স্বস্তি কাজ করে। তুমি কোথা থেকে এসেছো রাশেদ? রাঙামাটি। বাহ, আর আর্মিতে? 10 বছর ছিলাম, এরপর ব্যক্তিগত কিছু কারণে অবসর। নয়না আর কিছু জিজ্ঞেস করে না, কিন্তু ব্যক্তিগত কিছু কারণ কথাটা ভেতরেই সে টের পায়। রাশেদের জীবনেও অজানা কোনো ছায়া লুকিয়ে আছে। হঠাৎই দরজার বাইরে শব্দ, যেন কেউ পায়ের চাপ ফেলে দৌড়ে গেল করিডর দিয়ে। রাশেদ সঙ্গে সঙ্গে রিভলভার কোমর থেকে বের করে ফ্লোরে নিচু হয়ে পড়ল। নয়নাকে ইশারা করল, ভেতরে যান, দরজা বন্ধ করুন। নয়না দরজার পাশে দাঁড়িয়ে। তার মন বলছে সে একা লড়তে পারে, কিন্তু আজ রাতে সে মানতে বাধ্য হচ্ছে কারো উপর নির্ভর করাও মাঝে মাঝে বুদ্ধিমানের কাজ। রাশেদ ধীরে ধীরে দরজা খুলে বাইরে তাকালো।
করিডোর ফাঁকা, শুধু বাতাসের হালকা গুঞ্জন আর জানলার কাছে লাগা রাতের অন্ধকার। সে নিচের দিকে তাকিয়ে দেখে মেঝেতে পড়ে আছে একটা ছোট্ট কাগজ। কুড়িয়ে নেয় সেটি। ছোট্ট একটি কাগজে লেখা, তোমার ছায়া আমি নয় না, তুমি পালাতে পারবে না, এবার আর আগের মতো রেহাই পাবে না। রাশেদ কাগজটা হাতে নিয়ে নয়নার দিকে তাকায়। আপনার কোনো পুরনো শত্রু আছে নয়না? আছে, কিন্তু সে তো মারা গেছে। কার কথা বলছেন? রাকিব 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আপনার প্রাক্তন? না, সে আমার সহকর্মী ছিল, কিন্তু সে আমাকে ভালোবাসতো। আমি কখনো প্রতিউত্তর দেইনি। পরে সে আমার নামে বাজে গুজব ছড়ায়। এক সময় চাকরি হারায়, মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। এরপর হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে মৃত্যু। আপনি কি বিশ্বাস করেন সে সত্যি মারা গেছে? মরলে তো কবর হতো, জানাজা হতো, কিছুই হয়নি। তখন সবাই বলেছিল সে পাহাড়ে ঘুরতে গিয়ে পড়ে গেছে। শুধু একটা মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু মুখ পুড়ে গিয়েছিল। পরিবার শনাক্ত করেছিল। আমি বিষয়টা খতিয়ে দেখব। পরদিন সকাল 8টা। নয়না এখন অফিসের জন্য তৈরি হচ্ছে। হালকা সাদা শাড়ি, চুল খোলা। অন্যদিনের মতো রুক্ষ লাগছে না তাকে। হয়তো তার ভেতরের শক্ত মেয়েটি একটু একটু করে দুর্বল হচ্ছে। রাশেদ নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। গেটে পাহারাদার বলল, স্যার, কালকে রাতে একটা সেরা ঢুকছিল, আপনার নাম কইছিল, কিন্তু আমি চিনতে পারিনি, তাই ঢুকতে দেইনি। সে কার নাম বলেছিল? কইছে নয়না ম্যাম আপনার বোন, আমি তাকে দেখতে এসেছি। রাশেদের মনে কাটা ফোটে। নয়না তো বলেছে তার পরিবার নেই এই শহরে, তাহলে এই ভাইকে? গাড়ি স্টার্ট দিয়ে এসে অপেক্ষা করতে থাকে নয়নার জন্য। অফিসে পৌঁছানোর পর নয়না আজ একটু বেশি অন্যরকম আচরণ করছে। সে খুব চুপচাপ, মনোযোগী, কিন্তু মাঝে মাঝেই জানলার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা মনে মনে গুছিয়ে নিচ্ছে। ঠিক দুপুর 1টার সময় নয়নার কেবিনে হঠাৎ একটা ছোট্ট পার্সেল আসে। রেখে যায়, বলে একজন কুরিয়ারম্যান দিয়ে গেটের সামনে থেকে পাঠিয়েছে। নয়না কৌতূহলী হয়ে পার্সেল খুলে দেখে একটি পুরনো ছবি। তাতে সে আর রাকিব দাঁড়িয়ে আছে একটি অফিস ট্রিপের সময়। পেছনে লেখা, তুমি কি আমাকে ভুলে গেছো নয়না? নয়নার হাত থেকে ছবি পড়ে যায়, তার চোখে পানি চলে আসে। ঠিক সেই সময় রাশেদ ভেতরে ঢুকে। কি হয়েছে? তুমি থাকবে তো রাশেদ? আমি শুধু বডিগার্ড নই নয়না, আমি তোমার ছায়া, তোমার রক্ষাকর্তা। তোমার পাশে থাকাই আমার দায়িত্ব, আর সেটা আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব। নয়নার চোখে তখন আর ভয় নেই, সেখানে কেবল একটা গভীর নির্ভরতা। ঘড়ির কাঁটা তখন রাত 11টা ছুঁই। নয়না রহমান তার বেডরুমে বসে ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিবের সেই পুরনো ছবি, যা হঠাৎ করে কুরিয়ারে এসে পৌঁছেছে। পেছনে লেখা কথাগুলো যেন মস্তিষ্কে হাওয়ার মতো ঘুরছে। তুমি কি আমাকে ভুলে গেছো নয়না? এই প্রশ্নটা যেন তার অস্তিত্বের ভেদ করে ঢুকে যাচ্ছে। রাকিবের সাথে তার সম্পর্ক যতটা নিরাসক্ত ছিল, ঠিক ততটাই জটিল ছিল তার বিদায়। 3 বছর আগে সবকিছু শেষ হয়ে গিয়েছিল, অন্তত নয়না তাই ভেবেছিল। হঠাৎ দরজায় নক। নয়না ম্যাম, আমি আসতে পারি? নয়না ধীরে দরজার লক ঘুরিয়ে দেয়। রাশেদ ঢুকে পড়ে, হাতে একটি ল্যাপটপ। আপনাকে বিরক্ত করছি না তো? না, এখন তো আর ঘুম আসে না। এই দেখুন, আমি রাকিবের অ্যাক্সিডেন্টের রিপোর্ট বের করেছি। পুলিশ রিপোর্ট অনুযায়ী পাহাড়ি রাস্তায় বাস উল্টে যায়, 6 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের মুখ পুরোপুরি বিকৃত। তার পকেটে পাওয়া যায় রাকিবের আইডি কার্ড। রাশেদ চুপচাপ ল্যাপটপ অন করে কিছু ছবি দেখায়। নয়না চুপচাপ সরে যায়। রাশেদ আবার বলে, কিন্তু মজার বিষয় হলো পোস্টমর্টেম রিপোর্টে তার উচ্চতা ছিল 5 ফুট 4 ইঞ্চি, আর রাকিবের অফিস রেকর্ডে লেখা ছিল 5 ফুট 8। মানে দেহটা তার ছিল না? আমার ধারণা কেউ হয়তো রাকিবের মৃত্যু সাজিয়ে উধাও হয়ে গেছে, বা রাকিব নিজেই তার মৃত্যু সাজিয়ে নতুন খেলা শুরু করেছে। নয়না ধীরে ধীরে হাঁটু ভেঙে বসে পড়ে বিছানায়। তার মনে পড়ে রাকিবের চোখ দুটো, যেভাবে তাকাতো যেন ব্লাস্ট করে ফেলবে।
তুমি কি ভাবছো রাশেদ? আমি ভাবছি রাকিব আজকাল আপনাকে ফলো করছে, হয়তো সে সব সময় আপনার কাছাকাছি আছে, আপনি সেটা বুঝে উঠতে পারছেন না। তবে কি আমি এই শহরে নিরাপদ নই? আপনি যতক্ষণ আমার সঙ্গে থাকবেন ততক্ষণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না। নয়না তাকিয়ে থাকে তার চোখে, সেখানে আছে নিশ্চয়তা, প্রতিজ্ঞা আর এক অদ্ভুত প্রশান্তি। পরদিন সকাল, নয়না অফিস যাওয়ার সময় রাশেদ সঙ্গে সঙ্গেই গাড়িতে উঠে পড়ে। আজ তার চোখে চোখ, রঙিন চশমা, হাতে ব্ল্যাক হ্যান্ড গ্লাস, কোমরে ফাঁকা জ্যাকেটের নিচে লুকানো ফাঁকা আগ্নেয়াস্ত্র। অফিসে ঢোকার সময় গেটের পাশে এক ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, মুখ ঢাকা, চোখে সানগ্লাস। গাড়ি ঢুকতেই সে দ্রুত মোবাইল কানে নিয়ে চলে যায় অন্য পাশে। রাশেদের চোখ সেখানেই আটকে যায়। চালক, 1 মিনিট, গাড়ি থামান। সে গাড়ি থেকে নেমে ছুটে যায় ওই লোকটার দিকে, কিন্তু তার আগে লোকটা বাইকে চেপে অদৃশ্য। রাশেদ পকেট থেকে ফোন বের করে ছবি তোলে বাইকের নাম্বার প্লেটের। ফিরে এসে নয়নাকে দেখে। আমি ওকে ধরতে পারিনি, কিন্তু নম্বর পেয়েছি, ব্যাকগ্রাউন্ড চেক করব। তুমি ঠিক বলছো তো? আমি ঠিক আছি, কিন্তু আপনি ঠিক আছেন তো? নয়না মাথা নাড়ে, তারপর গাড়ি আবার গন্তব্যের দিকে ছুটে চলে। অফিসের ভেতরে আজ এক নতুন ইন্টার্ন জয়েন করেছে, নাম রিফাত, বয়স কম, চোখে একরাশ উৎসাহ। নয়নার কেবিনে এসে সালাম দেয়। সেলেট ম্যাম, আমি আপনার অধীনে কাজ করতে পেরে গর্বিত। তুমি একা এসেছো? জি ম্যাম, আমার পরিবার চট্টগ্রামে, আমি এখানে একা থাকি। নয়না হালকা হাসে। নয়না চোখ সরায় না তার উপর থেকে। রিফাতের হাসির পেছনে কি লুকিয়ে আছে কিছু কে জানে। অফিসের অন্য পাশ থেকে রাশেদ নজর রাখছে। সে সবসময় নয়নার চারপাশে অদৃশ্য প্রহরীর মতো উপস্থিত। রিফাতের প্রতিটি অঙ্গভঙ্গি সে পর্যবেক্ষণ করে। সন্ধ্যার সময় রাশেদ নয়নাকে নিয়ে বাসায় ফিরছে। হঠাৎ এক সিগন্যাল দাঁড়ানোর গাড়ির পাশে এসে দাঁড়ায় আরেকটি বাইক। হেলমেট পরা একজন চালক। রাশেদ কিছু একটা অনুভব করে। হঠাৎ সে দরজা খুলে বাইকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বাইক পালিয়ে যায়। ফেরার পর নয়না বলে, এভাবে চলতে থাকলে তুমি নিজেই বিপদে পড়বে রাশেদ। আপনি আমার জন্য চিন্তা করছেন? হয়তো করছি। রাশেদ কিছু বলে না, শুধু দূরে তাকিয়ে থাকে। রাত 12টা। নয়নার ঘরে আবারও দরজার নিচ দিয়ে এক খাম ঢুকিয়ে দেওয়া হয়। তাতে লেখা, তোমার বডিগার্ড তোমাকে রক্ষা করতে পারবে না। আমি ঠিক সময় মতো আসবো। এবার শুধু ছবি না, সত্যিকারের স্মৃতি নিয়ে যাব। নয়নার গলা শুকিয়ে আসে। আর কিছু না ভেবে সে রাশেদের রুমে ছুটে যায়। রাশেদ প্লিজ, আজ রাতে আমার ঘরে থাকো, আমি একা থাকতে চাই না। রাশেদ কিছু বলে না, শুধু মাথা নাড়ে। রাতটা দুইজন একসাথে কাটায়, একজন ভয়ে আর একজন প্রহরায়। নয়না জানে না এই রাশেদ শুধু তার বডিগার্ড না, ধীরে ধীরে সে তার জীবনের প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠছে। রাত 12:30। নয়নার ঘর অন্ধকার। জানলার পর্দা বাতাসে দুলছে, দেয়ালের ছায়া নাচছে বাতির আলোয়। রাশেদ চুপচাপ বসে আছে সোফায়, নয়না বিছানায়। আজ সে আর ভান করছে না, ভয় পেয়েছে, খুব ভয়। জীবনে এমন ভয় কখনো করে না সে, কিন্তু সেই খামটা, সেই লেখা তার আত্মাকে নাড়িয়ে দিয়েছে। রাশেদ, হ্যাঁ। তুমি কি আমার জন্য মরতে পারবে? আপনার জন্য মরার আগে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। যদি বাঁচাতে না পারি তাহলে মরাও যাবে। নয়নার চোখে কেমন যেন নরম ভাব ফুটে ওঠে। সে ধীরে বিছানার পাশে জায়গা করে দেয়। এসো এখানে বসো, একা থাকতে ভয় করছে। রাশেদ প্রথমে একটু দ্বিধায় পড়ে। এই ঘরে, এই বিছানায়, এই পরিস্থিতিতে, তা সত্ত্বেও সে এগিয়ে যায়। শুয়ে পড়ে নয়নার পাশে, কিছুটা দূরে, পেছনে ঘুরে। তুমি কি ঘুমিয়ে গেছো? না, এখনো না। তাহলে ঘুমিয়ে যাও। আমি চোখ বন্ধ করলেই মনে হচ্ছে কেউ দেখছে আমাকে। আমি এখানে আছি, কেউ কিছু করতে পারবে না। নয়না ধীরে ধীরে তার দিকে ঘুরে আসে। খুব হালকা করে রাশেদের বাহুতে হাত রাখে। রাশেদের শরীরে হালকা কাঁপুনি খেলে যায়। তুমি তো একজন বডিগার্ড, কিন্তু আমি তো তোমায় এখন একটা মানুষ হিসেবে দেখতে শুরু করেছি। নয়নার গলা নিচু, কেমন যেন আবেগ মাখা। রাশেদ কিছু বলে না, এমন কিছু বলার সময় নয়। চোখে ঘুম নামে ধীরে ধীরে, কিন্তু রাতটা ঘুমে নয়। ভোর 5টা। একটা আওয়াজে নয়না জেগে ওঠে। রাশেদ ইতিমধ্যেই জেগে গেছে। তার হাত পিস্তলের কাছে।
কি হয়েছে? কেউ ছাদে উঠেছে, শব্দ পেয়েছি। রাশেদ দ্রুত উঠে ছাদের দিকে ছুটে যায়। নয়না চুপচাপ জানলার পাশে এসে দাঁড়ায়। ছাদে গিয়ে কেউ একজনের ছায়া দেখতে পায় রাশেদ, কিন্তু পেছন থেকে চিৎকার করতেই ছায়া মূর্তিটা লাফ দিয়ে পাশের ছাদে নেমে যায়। রাশেদ এক ছুটে দেয় তার পেছনে, কিন্তু ছায়া মানুষ হারিয়ে যায় গলির ভেতর। ফিরে এসে রাশেদ দেখতে পায় নয়না বারান্দায় দাঁড়িয়ে, তার চোখে জল। আমার মনে হয় না আমি আর স্বাভাবিক থাকতে পারবো। আপনি যতক্ষণ আমার সঙ্গে আছেন আপনি নিরাপদ। নয়না চুপচাপ এগিয়ে এসে রাশেদের বুকে মাথা রাখে। তুমি থাকো না আমার পাশে সব সময়, শুধু একজন বডিগার্ড হয়ে নয়, আরো কিছু হয়ে। রাশেদ স্তব্ধ। এই নয়না রহমান যে মানুষকে সহজে কাছে আসতে দেয় না, আজ সেই নয়না নিজেই তার কাছে আসতে চেয়েছে। সেই চোখ বন্ধ করে ধীরে বলল, আমি থাকতে চাই একজন প্রহরী হয়ে, একজন মানুষ হয়ে, আর হয়তো একদিন একজন জামাই হয়ে। নয়নার ঠোঁটের কোণে এক ছিলতে হাসে, কিন্তু দুজনের কারোই জানা নেই এই ভালোবাসার পথে চড়ানো আছে মৃত্যু, বিশ্বাসভঙ্গ আর পুরনো সম্পর্কের ছায়া। সকাল 9টা। নয়না রহমান অফিসের মিটিং রুমে বসে আছে। পাশেই রাশেদ আগের মতো ছায়া হয়ে, যার পাশে কর্মকারীদের ব্যস্ততা, নোট, প্রেজেন্টেশন সব স্বাভাবিক। তবুও নয়নার চোখে ভয়, মনে দ্বিধা, কারণ কাল রাতের সেই খামটার লেখাগুলো এখনো যেন মনে খোদাই হয়ে আছে। তোমার বডিগার্ড তোমাকে রক্ষা করতে পারবে না। সে চোখ তুলে তাকায় রাশেদের দিকে। সে চুপচাপ তাকিয়ে আছে দেয়ালের দিকে, হাত চেপে রেখেছে বেল্টের কাছে, পিস্তল সর্বদা প্রস্তুত। হঠাৎ দরজা ঠেলে ভেতরে আসে সেই ইন্টার্ন রিফাত, হাতে কিছু ডকুমেন্ট, ছোটে হাসে। স্যার ম্যাম, এগুলো আজকে মিটিং এর জন্য। নয়না হালকা মাথা নাড়ে, কিন্তু রাশেদ তাকিয়ে থাকে রিফাদের পায়ের দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হঠাৎ রাশেদ বলে, তোমার বা পায়ের জুতোতে কালচে দাগ কেন? আমি সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম, মনে হয় দাগ লেগে গেছে। রাশেদ কিছু না বলে আবার সামনে তাকায়। নয়না বুঝতে পারে রাশেদের চোখ কিছু ধরেছে, যা সে বোঝে না এখনই। সন্ধ্যা। রাশেদ ও নয়না অফিস শেষে বাসে ফিরছে। গাড়িতে বসে নয়না বলল, তুমি কি রিফাতকেও সন্দেহ করো? আমি কাউকে সন্দেহ করি না, আমি প্রমাণ খুঁজি। আর রিফাত, সে কিছু লুকোচ্ছে। কিন্তু সে তো এখন ইন্টার্ন মাত্র। আপনার অফিসে ঢুকতে হলে ন্যাশনাল ডেটাবেজে ভেরিফিকেশন হয়, তাই না? হ্যাঁ। আমি আজ সন্ধ্যায় চেক করব। যদি রিফাত নামে আসল কেউ থাকে তাহলে তো রেকর্ডে থাকবে, আর যদি না থাকে তাহলে খেলাটা শুরু হয়ে গেছে। নয়না চুপ হয়ে যায়, তার বুকের ভেতরে যেন হিমেল বাতাস বয়ে যায়। রাত 9টা। রাশেদ তার ল্যাপটপে কাজ করছে। নয়না এসে পাশে বসে। তুমি আমার সঙ্গে খেতে চলো না? খাবো, আগে এই ছেলেটার পরিচয়টা বের করি। সার্চ দেয় রিফাত রহমান, বর্ন 1998, চট্টগ্রাম, কিন্তু কোনো রেকর্ড মেলে না। নো রেকর্ড ফাউন্ড। রাশেদ ধীরে ধীরে মাথা নাড়ে। এই ছেলে রিফাত নয়, সে কে, কেন এখানে এসেছে? নয়নার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তুমি কি বলছো? সে আমার অফিসে এসে প্ল্যান করে কাজ করছে? হ্যাঁ, আমি এখন থেকে তাকে চোখে চোখে রাখবো, আর আপনি আমার পাশ ছাড়া এক পাও নড়বেন না। নয়না এবার আর প্রতিবাদ করে না, কেমন যেন অভ্যস্ত হয়ে গেছে এই রাশেদের উপস্থিতিতে। রাত 11:30। নয়নার ফোনে একটা ভিডিও আসে, নাম্বার ব্ল্যাঙ্ক। ভিডিওতে দেখা যাচ্ছে এক অন্ধকার ঘরে একজন লোক বসে আছে, মুখে মুখোশ, সামনে এক লাল টিপ দিয়ে বাঁধা একটা ছোট্ট বাক্স। লোকটা বলে, নয়না রহমান, তুমি ভুল করেছ, তুমি রাকিবকে ঠকিয়েছ, এবার তোমাকে তার জন্য শাস্তি পেতেই হবে। ভিডিও শেষ হওয়ার পরেই ফোনে SMS, কাল সকাল 7টার মধ্যে এই বাক্সটা তোমার গেটের সামনে থাকবে। খোলার সাহস করো না, নয়তো। নয়না চিৎকার করে ওঠে। রাশেদ দৌড়ে আসে, ফোনটা দেখে নেয়। কাল গেটের সামনে একটা বাক্স পড়বে, সেটা তুমি খুলবে না। তুমি কি ভাবছো এটা বোমা হতে পারে? হতে পারে, হতে পারে না, কিন্তু এটা স্পষ্ট তোমার চারপাশে শত্রু আছে, একজন নয়, অনেকজন। পরদিন সকাল 7টা। বাসার গেটের সামনে পড়ে থাকা বাক্স। রাশেদ ধীরে ধীরে এগিয়ে যায়, এক্সরে যন্ত্র বের করে স্ক্যান করে বাক্সটা। ভেতরে কিছু তার আর সার্কিট বোর্ডের মতো দেখতে বস্তু। বোমা নয়, কিন্তু এটা একটা ট্র্যাপ। আমি খুলবো,
আপনি দূরে থাকুন। রাশেদ ধীরে বাক্সটা খুলে দেখে একটা ছোট্ট রোবটের মতো বস্তু, যার ক্যামেরা অন। তার সামনে লেখা, তোমাকে দেখা হচ্ছে নয়না। নয়না ভয়ে রাশেদের পেছনে দাঁড়িয়ে বলে, তারা তো আমাদের ঘরের ভেতরে পর্যন্ত নজর রাখছে। আমরা আর বাসায় নিরাপদ নই। এখন থেকে তোমাকে নিয়ে আমি অন্য জায়গায় যাব। তুমি কোথায় নেবে আমাকে? আমার নিজের জায়গায়, যেখানে তোমায় কেউ ছুতে পারবে না। সকাল 9টা। নয়না রহমান ধীরে ধীরে গাড়িতে উঠছে, চোখে সানগ্লাস, মুখে থমথমে ভাব। পাশে রাশেদ গাড়ির ড্রাইভিং সিটে বসে। 3 দিন আগে এই শহর তার নিজের ছিল, এখন সবই অচেনা, ঝুঁকিপূর্ণ। আজ নয়না যাচ্ছে রাশেদের সাথে শহর থেকে অনেক দূরে এক অজানা ঠিকানায়, যেখানে রাশেদ বলে নিরাপদ থাকবে। গাড়ি চলছে হাইওয়ের উপর দিয়ে। নয়না জানলার পাশে মাথা হেলিয়ে বলে, তুমি ঠিক করেছো, আমি তোমার জায়গায় থাকবো, কিন্তু আমি তো জানি না সেটা কোথায়। যেখানে আমার অতীত চাপা পড়ে আছে, মানে? সেখানে কেউ নেই, শুধু আমি আর আমার নীরবতা। আমার মা মারা যাওয়ার পর থেকে আমি ওখানে যাই না, কিন্তু এখন সময় এসেছে। নয়না চুপ হয়ে যায়। দুপুর 12টা। গাড়ি পৌঁছয় এক পুরনো দুতলা কাঠের বাড়ির সামনে। চারপাশে গাছ, নির্জনতা, নিস্তব্ধতা। নয়না গাড়ি থেকে নেমে বলে, এটা তোমার বাড়ি? হ্যাঁ, আমার মা এখানে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। আমি তখন বাইরে মিশনে ছিলাম, ওনার লাশের পাশে আমি ছিলাম না। রাশেদের চোখে এক মুহূর্তের জন্য জল সিকমিক করে ওঠে। নয়না সেই চোখের দিকে তাকিয়ে থাকে। প্রথমবার সে বুঝতে পারে এই শক্তরুক্ষ পুরুষটার বুকের ভেতরও রয়েছে ঘুমন্ত এক শিশুর মতো কষ্ট। বিকেল 4টা। নয়না ঘর ঘুরে দেখছে। দেয়ালে পুরনো কিছু ছবি, যার একটাতে একটা কিশোর ছেলের পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এক মাঝ বয়সী নারী। নয়না ধীরে ছবিটা ছুঁয়ে বলে, এটা কি তোমার মা? হ্যাঁ, খুব সুন্দর ছিলেন। আমার পৃথিবী ছিলেন। যখন সবাই আমাকে ছেড়ে দেয়, উনি পাশে ছিলেন। নয়নার চোখে জল জমে ওঠে। তুমি আমাকে এত বিশ্বাস করো কেন রাশেদ? কারণ আপনি আমার জন্য শুধু একজন ক্লায়েন্ট নন, আপনি একমাত্র মানুষ যাকে আমি রক্ষা করতে চাই নিজের ইচ্ছায়। নয়না ধীরে তার কাছে এসে দাঁড়ায়। হঠাৎ তার ফোন বেজে ওঠে। আন্দার নাম্বার। নয়না কল রিসিভ করে। হ্যালো। তুমি নিজেকে লুকাতে পারো নয়না, কিন্তু সময়ের সঙ্গে লুকে থাকা যায় না। আমি আসছি তোমার অতীতকে সামনে এনে দাঁড় করাতে। ফোন কেটে যায়। নয়নার শরীর কেঁপে ওঠে। রাশিদ দৌড়ে এসে ফোনটা নেয়। কি বলেছে? সে বলেছে আমার অতীতকে সামনে আনবে। তাহলে এবার আপনাকেই বলতে হবে, নয়না রহমান, আপনার অতীত কি ছিল? কে এই রাকিব? কেন সে ফিরে এসেছে? নয়না কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, রাকিব আমার প্রাক্তন প্রেমিক, কিন্তু সে এখন এক ভয়ঙ্কর অপরাধী। আমি তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলাম। সে কারাগারে গিয়েছিল, এখন সে বেরিয়ে এসেছে এবং আমার জীবনটাই তার প্রতিশোধের লক্ষ্য। রাশেদ ধীরে এগিয়ে এসে নয়নার চোখে চোখ রাখে। কেন সে ফিরে আসছে? আমি সব জেনে ফেলেছি। আপনি যা লুকোচ্ছেন তা আজ বলতেই হবে। রাকিব শুধু একজন প্রেমিক ছিল না, সে আমার বিয়ের আগের জীবন, যার সঙ্গে আমি পালিয়ে বিয়েও করেছিলাম। কিন্তু জানতে পারি সে একজন আন্তর্জাতিক অপরাধী, নারী পাচার চক্রের সদস্য। আমি তখন পুলিশের কাছে গিয়ে সব বলি। সে গ্রেফতার হয়। তারপর আমি তার কাছ থেকে মুক্তি চাই, কিন্তু সে প্রতিশোধের আগুনে পুড়ছিল। এখন সে ফিরেছে। তাহলে এবার ওর খেলা শেষ হবে। রাত 10টা। রাশেদ ঘরের ছেড়ে বসে পাহারা দিচ্ছে। নয়না ঘরের ভেতরে ঘুমোতে পারছে না। বাইরের বাতাসে ঠান্ডা, ভেতরে উত্তেজনার আগুন। নয়না উঠে আসে ছাদে। ঘুমাওনি? ঘুম আমার জন্য নয় আপু, এখন পাহারা দেওয়ার সময়। তুমি আমাকে এখনো আপু বলো? রাশেদ একটু চমকে তাকায়। নয়না ধীরে এসে রাশেদের পাশে বসে। আমি চাই তুমি শুধু বডিগার্ড না থাকো, আমি চাই তুমি থাকো আমার পাশে, একজন মানুষ হয়ে, একজন স্বামী হয়ে। আপনি চাইলে আমি জীবনও দিতে পারি। জামাই হয়ে থাকা তো অনেক সহজ। নয়নার মুখে হাসি ফোটে। তার হাত ধীরে রাশেদের হাত খুঁজে পায়। আর তখনই একটা গুলির শব্দ। দুজনেই চমকে ওঠে। নিচের দিক থেকে চিৎকার ভেসে আসে। রাশেদ দৌড়ে নেমে আসে নিচে। গেটের বাইরে একটা ছোট্ট চিরকুট পড়ে আছে। পরেরটা নিশানা মিস করবে না। রাশেদ দাঁড়িয়ে থাকে, চোখে আগুন।
খেলা শুরু হয়ে গেছে। এবার শেষ পর্যন্ত আমি খেলবো, নয়নার জীবন বাঁচাতে আর নিজেকে প্রমাণ করতে যে আমি শুধু বডিগার্ড না, আমি ওর সবকিছু। সকাল 7টা। পুরো রাতটা পাহাড়ায় কাটিয়েছে রাশেদ। নয়না ঘুমোতে পারেনি। ভোরবেলা উঠে বাইরে এসে দেখে রাশেদ বসে আছে গেটের সামনে, হাতে বন্দুক, চোখে ক্লান্তি। নয়না ধীরে কাছে এসে বলে, চলো ভেতরে গিয়ে একটু ঘুমাও, আমি ঠিক আছি। ঘুম এখন আমার বিলাসিতা নয়। তুমি তো মানুষ রাশেদ, মেশিন না। রাশেদ একটু হাসে। কিন্তু আপনাকে বাঁচাতে হলে আমাকে মেশিনই হতে হবে। নয়না চুপ হয়ে যায়। তার ঠোঁটে এক প্রশ্ন যা বলা হয়নি কিন্তু চোখে লেখা। তুমি কি শুধু আমার বডিগার্ড থাকবে নাকি আমার জীবন সঙ্গী হবে? দুপুর 2টা। রাশেদ ফোনে কথা বলছে একটা লোকের সঙ্গে। তুমি নিশ্চিত রাকিব এখানে আসছে? রাশেদ ফোন কেটে ঘরে ফিরে আসে। নয়নার দিকে তাকিয়ে বলে, তাকে আমি শেষ করব, আর আপনি তখনই মুক্তি পাবেন যখন সে থাকবে না। নয়না এগিয়ে এসে রাশেদের সামনে দাঁড়ায়। রাশেদ, আমি আর পালাতে চাই না, আমি এবার লড়তে চাই তোমার সাথে, তোমার পাশে। আপনি কি জানেন যার বিরুদ্ধে আপনি দাঁড়াতে চাইছেন সে কতটা ভয়ঙ্কর? জানি, কিন্তু তুমি আমার পাশে থাকলে ভয় কেটে যাবে। রাশেদের চোখে একটা কিছু বদলে যায়। এক পাশে প্রেম, এক পাশে দায়িত্ব। সে জানে একটা সময় এই দুটো পথ মিলবে না। সন্ধ্যা 6টা। রাশেদ ও নয়না এখন একসাথে রওনা দেয় শহরের দিকে। উদ্দেশ্য রাকিবের ফাঁদে পা না দিয়ে তাকে ফাঁদে ফেলা। নয়না নিজের পুরনো অফিস যাবে, যেখানে রাকিব তাকে নজর রেখেছে বলে সন্দেহ। গাড়িতে নয়না ধীরে বলে, তুমি সবসময় আমার জন্য নিজের জীবন বাজি রাখো কেন? কারণ আপনি শুধু একজন সুরক্ষার দায়িত্ব নয়, আপনি আমার বুকের ভিতরের একটা অনুভব। তবে কেন এখনো দূরে থাকো? কারণ আমি জানি আপনাকে পাওয়ার জন্য আগে আমাকে সব বিপদ মুছে ফেলতে হবে, তারপর আমি জামাই হয়ে ফিরে আসব মাথা উঁচু করে। তাহলে আজ রাতের পর সব ঠিক হয়ে যাবে, আমি প্রতিজ্ঞা করছি। রাত 9টা। নয়নার পুরনো অফিস। ঘরটা অন্ধকার, কেবল একটা ল্যাম্প চলছে। নয়না সেখানে বসে। রাশেদ ছাদে পজিশনে। হঠাৎ দরজায় ধীর শব্দ। দরজা খুলে রাকিব প্রবেশ করে। চুলগুলো এলোমেলো, চোখে ভয়ঙ্কর ঠান্ডা। অবশেষে তুমি এসেছো নয়না। তুমি যা বলার বলো, আমি পালিয়ে যাব না। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, এখন আমি তোমারটা ছিনিয়ে নেব। রাকিব সামনে এগিয়ে আসে। নয়না পেছনে হাঁটে। ঠিক সেই মুহূর্তে বন্দুকের ঠান্ডা গলা শুনে হাত তুলো রাকিব। রাশেদ ছাদের উপর থেকে লাফিয়ে নেমে এসেছে, পয়েন্ট ব্ল্যাঙ্কে বন্দুক তাক করা। রাকিব হাসে। তুমি কি ভাবছো আমি একা এসেছি? তুমি ভুল ভাবছো, এবার আমি একা আসিনি, আর আমি আমার সাহস আর ভালোবাসা নিয়েই এসেছি। হঠাৎ চারপাশ থেকে রাকিবের লোকজন বেরিয়ে আসে। 5 থেকে 6 জন। রাশেদ বন্দুক ঘুরিয়ে এক এক করে সবার দিকে তাক করে। নয়না ঘরের এক কোণে গুটিয়ে যায়। তীব্র গোলাগুলি শুরু। রাশেদ একের পর এক লোক নামিয়ে ফেলছে, কিন্তু একজন রাকিব নয়নার দিকে দৌড়ে যাচ্ছে। রাশেদ চিৎকার করে, নয়না নিচু হয়ে যাও। সে গুলি ছুড়ে। লোকটা পড়ে যায়। অবশেষে ঘরে শুধু রাকিব আর রাশেদ। দুজনের চোখে চোখ। রাকিব বন্দুক তোলে, রাশেদও তোলে। একটা গুলির শব্দ, কয়েক সেকেন্ড নীরবতা। রাকিব পড়ে যায়। বুক থেকে রক্ত গড়িয়ে আসছে। রাশেদ দৌড়ে নয়নার কাছে যায়। তুমি ঠিক আছো? তুমি গুলিবিদ্ধ হলে? না, এটা শুধু তোমার জন্য। আমি শেষ নিঃশ্বাসেও তোমাকে ভালোবাসবো। নয়না কাঁদছে। তার চোখে আর কোনো ভয় নেই। সে ধীরে রাশেদের বুকের ওপর মাথা রাখে। তুমি আমার বডিগার্ড ছিলে, এখন আমার জীবনের জামাই হয়ে থাকো। আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। রাশেদ নয়নার চোখে তাকায়। এই যুদ্ধ শেষ নয়না, এবার শুধু আমাদের জীবন শুরু হবে। রাত 11টা। পুরো ঘটনা শেষ। নয়নার চোখে ক্লান্তি আর ভালোবাসার ছাপ। রাশেদের হাত শক্ত করে ধরে আছে সে। তারা এখন হাসপাতালে, কারণ রাশেদের ডান কাঁধে গুলির আঁচ লেগেছে। আহত না হলেও একরকম চেপে রাখা রক্তের চাপ। নয়না নার্সকে বলল, আর একটা ব্যান্ডেজ লাগিয়ে দিন, খুব বেশি নড়াচড়া করছে। আমি ঠিক আছি নয়না ম্যাম। চুপ থাকো, এখন আমি শুধু সিনিয়র ম্যাম না, তোমার কিছু বেশি কিছু। তুমি তো সবসময়
রাগী ছিলে, আজ এত মায়াবতী হলে কিভাবে? তোমার জন্য। আমার জন্য? তুমি যে আমার জন্য নিজের জীবন বাজি রেখেছো, সেই ঋণ আমি ভালোবাসা দিয়ে শোধ করব। রাশেদ মুচকি হাসে। সকাল 9টা। হাসপাতাল থেকে বের হতেই দুইজন পুলিশ সামনে এসে দাঁড়ায়। মিস্টার রাশেদ খান, জি। আপনাকে থানায় নিয়ে যেতে হবে। কাল রাতে একটি গুলি চালানোর ঘটনা তদন্ত চলছে। কিন্তু সে ছিল একজন অপরাধী। আমার গুলি আত্মরক্ষার জন্য ছিল। জানি, তবে নিয়ম অনুযায়ী আপনাকে কিছু প্রশ্ন করা যাবে। দয়া করে আমাদের সাথে চলুন। নয়না সামনে এসে দাঁড়ায়। সে আমার বডিগার্ড, সে আমার প্রাণ বাঁচিয়েছে। আপনি চাইলে আমি নিজের সাক্ষ্য দেব। আপনার সাক্ষ্য প্রয়োজন হবে ম্যাম। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি। আমরা সঠিক তদন্ত করতে চাই। রাশেদ নয়নার কাঁধে হাত রাখে। চিন্তা করো না, আমি ঠিক থাকবো। নয়না চুপ হয়ে যায়, তার চোখে জল। না, রাশেদ বসে আছে এক খালি ঘরে। অফিসার জিজ্ঞেস করে, আপনার কাছে বন্দুক ছিল কিভাবে? আমি প্রাক্তন আর্মি মেম্বার, আমার লাইসেন্স আছে। ঘটনার সময় আপনি একা ছিলেন? না, নয়না ম্যাম ছিলেন। তাকে আক্রমণ করতে এসেছিল ওরা। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তবে অফিসিয়াল রিপোর্ট শেষ না হওয়া পর্যন্ত আপনি শহর ছেড়ে যেতে পারবেন না। বিকেল 4টা। নয়না তার বাসায় এসেছে। দরজায় দাঁড়িয়ে তার মা। তুই কোথায় ছিলি এতক্ষণ? মা, আমি হসপিটালে ছিলাম রাশেদের সঙ্গে। রাশেদ, এই বডিগার্ডটা? এখন তুই বলবি ওই তোর বর? হ্যাঁ মা, আমি তাকে ভালোবাসি। ও আমার জন্য জীবন দিয়েছে। শ্রেণীভেদ তুই বুঝিস না। সে এক বডিগার্ড। লোকজন কি বলবে? নয়নার রেগে ওঠে। লোকজন কি বলবে না বলবে মা, আমি কাকে ভালোবাসি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি একজন বডিগার্ডকে ভালোবাসি, তাতে অন্যদের সমস্যা কোথায়? এই বাড়ি তোর জন্য কোনো জায়গা নেই। তাহলে আমি এই বাড়ির দরজাই বন্ধ করে দেব, কিন্তু ওকে ছেড়ে যাব না। বাবা, আমি জানি, কিন্তু আমি জানি রাশেদ শুধু বডিগার্ড না, ও আমার জীবনের সাহস। রাতে নয়না রাশেদের সাথে থানায় দেখা করতে আসে। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি এখন মুক্ত, কিন্তু এক প্রশ্ন ঘুরছে মাথায়। তুমি কি এখনো আমার পাশে থাকবে যদি সবাই তোমার বিরুদ্ধে যায়? তুমি ছিলে আমার ঢাল, এখন আমি হব তোমার ঢাল। কেউ থাকুক বা না থাকুক, আমি আছি। রাশেদ ধীর করে নয়নার হাত ধরে। তাহলে আমাদের এখন শুরু করতে হবে এক নতুন যুদ্ধ। পরদিন নয়না তার নিজের বাসা ছেড়ে চলে যায়। সে এক রেন্টে থাকা ছোট ফ্ল্যাটে ওঠে। রাশেদও সেখানে এসে ওঠে, কিন্তু আলাদা ঘরে। তুমি এখানে থাকছো কেন? তোমাকে নিরাপদ রাখতে হবে। এই যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা এখন একসাথে। আমি চাই না তুমি আমার দূরত্বে থাকো। নয়না, তুমি জানো তো আমি তোমার জীবনে সম্মান চেয়েছি, সুযোগ চেয়েছি। আমি তোমাকে পেতে চাই পুরো সমাজের সামনে, বিয়ের মাধ্যমে, লুকিয়ে নয়। তুমি আমার জীবন হয়ে গেছো রাশেদ। এই সমাজকে বদলাতে হলে শুরু করতে হবে আমাদের গল্প দিয়েই। সকাল 10টা। ঢাকা কোর্ট। আজ নয়না আর রাশেদের গোপনে বিয়ের দিন। কেউ জানে না, পরিবার না সমাজ। এই ভালোবাসার সাক্ষী কেবল কোর্টের রেজিস্ট্রি অফিসার আর দুজন ঘনিষ্ঠ বন্ধুর সাক্ষ্য। নয়নার পরনে হালকা লাল সালোয়ার কামিজ, মুখে সূক্ষ্ম মেকআপ, চোখের মাঝে ভেসে আছে এক অজানা স্বপ্ন, যেখানে ভালোবাসা, সাহস আর প্রতিবাদের নাম একটাই, রাশেদ। রাশেদ পরেছে ধবধবে পাঞ্জাবি আর কালো ওয়েস্টকোট। আজ সে বডিগার্ড নয়, নয়নার স্বামী হতে যাচ্ছে। রেজিস্ট্রির টেবিলে বসে রাশেদ ধীরে নয়নার হাত ধরে। তুমি জানো তো এই পথ কঠিন। তোমার হাত থাকলে আমি যে কোনো কঠিন পথেও হেঁটে যেতে পারবো। কলমটা হাতে তুলে সই করে নয়না। রাশেদও করে। কিছু মুহূর্ত চিরকালীন হয়ে যায়, এটাও তেমন এক মুহূর্ত। দুজন একে অপরের দিকে তাকায়, মুচকি হাসে। তাদের ভালোবাসা আজ কাগজে নাম লেখালো, কিন্তু হৃদয়ে তো সেই প্রথম রাত থেকেই লেখা ছিল। সন্ধ্যা 6টা। গোপনে ভাড়া করা একটি ছোট ফ্ল্যাট, একটা ছোট ঘর, কিন্তু সাজানো। বিছানায় ফুল ছড়ানো, চারপাশে মোমবাতি, হালকা লাইটিং। নয়না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওড়নাটা ঠিক করছে। ঘরে ঢুকে রাশেদ হাতে দুটো চায়ের কাপ। চা বানিয়েছো তুমি? আজ থেকে আমি শুধু তোমার বডিগার্ড না, তোমার জামাইও। তাই কাজ শিখছি। নয়না হেসে ফেলে। তুমি এমন করলেই আমি ভয় পাই। ভয় কেন?
ভালোবাসা এত নিঃস্বার্থ হলে মানুষ ভয় পায়, এই বুঝি হারিয়ে যাবে। রাশেদ ধীরে এগিয়ে আসে, নয়নার গালে আলতো স্পর্শ করে। আমি হারাতে আসিনি নয়না, আমি বাঁচাতে এসেছি, তোমার পাশেই থাকতে। চুপচাপ চোখে চোখ রাখে তারা। চারপাশের নীরবতা যেন তাদের বুকের ভেতরে শব্দ শুনে নিচ্ছে। তখনই একটি মোবাইল রিং হয়। রাশেদ ফোন তুলে দেখে অপরিচিত নাম্বার। হ্যালো, তুমি কে? তোর বউকে ভালোবাসিস তাই না? যার ভাইকে মেরেছিস সেই রাকিবের ভাই রাজু। খেলা তোরা শুরু করেছিস, শেষ করবো আমি। ফোন কেটে যায়। রাশেদ দ্রুত জানলার দিকে এগিয়ে গিয়ে চারপাশ দেখে। নয়না ঘাবড়ে যায়। কি হয়েছে? রাকিবের ভাই রাজু, ও আমাদের খুঁজে পেয়েছে। তাহলে আমরা পালাবো? না, আমি এবার আর পালাবো না। আমি যদি পালাই ওরা আমাদের ভালোবাসাকে দুর্বল ভাববে। রাশেদ সঙ্গে সঙ্গে এক পুরনো বন্ধু সোহেলকে ফোন করে। তুই এখনো থানায় আছিস? তাহলে একটু সময় দে, আমি রাজুর নাম দিয়ে একটা জিডি করতে চাই। নয়নার নিরাপত্তা জরুরি। রাত 8টা। নয়না রান্নাঘরে সিম্পল ডিনার প্রস্তুত করছিল। হঠাৎ দরজায় টকটক শব্দ। রাশেদ দরজা খুলে দেখে একজন বয়স্ক ভদ্রলোক। আমাকে যেতে হবে রাশেদ, এটা আমাদের সম্মান বাঁচানোর প্রশ্ন। রাশেদ বুঝে যায় এটা একটা ফাঁদও হতে পারে, কিন্তু সরকারি কাগজপত্র সত্যি। রাত 9টা। ম্যাজিস্ট্রেট অফিস। সেখানে ঢুকতেই দেখা যায় ভেতরে বসে আছে রাজু, দুইজন ভাড়াটে গুন্ডা আর এক চেয়ারে বসা এক পুরনো শত্রু, নয়নার ছোট চাচা, যে তার বাবার সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল। তুমি? আমি যাব। নয়না যাবে না। আপনার ইজ্জতের সংজ্ঞা ভুল চাচা। ভালোবাসায় ইজ্জত হারায় না, জিতে যায়। রাশেদের রক্ত গরম হয়ে যায়। তাদের দুজনকে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করানো হয়। নয়না সোজা করে বলে, তাই তুমি মিথ্যা অভিযোগ আনিয়েছো? আমি একজন প্রাপ্তবয়স্ক নারী, আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। আমি চাই আমার স্বামীর বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার হোক। ম্যাজিস্ট্রেট কাগজে সই করে। তবু তোর প্রেম বেশি দিন টিকবে না রাশেদ। আমি আবার আসবো, আর এবার তোর ভালোবাসাকে গুলি করব। রাশেদ সামনে এগিয়ে যায়। এইবার গুলি চালানোর আগে বুঝে নিও, আমিও বদলে গেছি। এবার আমি শুধু বডিগার্ড না, একজন স্বামী, একজন যোদ্ধা। রাত 10টা। বাসে ফেরে নয়না ক্লান্ত, কিন্তু মুখে একটা তৃপ্তি। তুমি আমাকে বাঁচিয়ে চলেছো রাশেদ, আর কতবার বাঁচাবে? রাশেদ ধীরে বিছানার পাশে বসে তার কাঁধে হাত রাখে। যতবার দরকার ততবার। এবার এই জীবনটা শুধু তোমার জন্য। নয়না তাকে জড়িয়ে ধরে। এই ঘর, এই রাত, এই যুদ্ধ শেষে আমাদের জয়টা আজ সত্যিই পূর্ণ হলো। রাত 11টা। নয়না ও রাশেদের ছোট্ট ফ্ল্যাট। রাত গভীর হলেও ঘুম আসছে না নয়নার। বিছানায় শুয়ে শুয়ে বারবার মোবাইলে রাশেদের দিকে তাকাচ্ছে সে। রাশেদ জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, একেবারে চুপচাপ, চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। এত চুপ কেন তুমি? চিন্তা করছি। রাজু যা বলল ও থামবে না নয়না। তাহলে আমরা কি পালিয়ে যাব আবার? রাশেদ ধীরে নয়নার পাশে বসে বলে, এইবার আর না। এবার পালিয়ে বাঁচবো না, লড়ে বাঁচবো। তুমি আবার ঝুঁকি নিতে যাচ্ছ না তো? না, আমি এখন দায়িত্বশীল। আমার শুধু তোমার জন্য বাঁচতে হবে, তাই সবকিছু বুঝে করব। নয়নার চোখে অজানা ভয়। রাশেদ নিচের মোবাইলে পুরনো কমান্ডার নাম্বারে কল করে। স্যার, আমি আবার জয়েন করতে চাই। এই শহরে থেকে নয়নাকে নিরাপত্তা দিতে হলে আমার আবার ইউনিফর্ম দরকার। আমি এখন একজন স্বামী স্যার, দায়িত্ব পালনে আমি আর ভয় পাই না। পরের দিন সকাল 8টা। পুলিশ হেডকোয়ার্টার। রাশেদ ইউনিফর্ম পরে ফিরছে, মাথা উঁচু করে ঢুকছে অফিসে। সহকর্মীরা সবাই অবাক। কমান্ডার হাসি মুখে রাশেদকে দেখে। রাশেদ মাথা নিচু করে সম্মান জানায়। অন্যদিকে রাজুর গ্যাং বেস। রাজু গালিতে গালিতে মুখ ভরিয়ে বলছে, ও আবার ইউনিফর্ম পরে নিয়েছে, ভালো। তাহলে এবার একেবারে আক্রমণ করতে হবে। আমিও তো রাজু, আমি এবার শুধু ওকে নয়, ওর বউটাকে টার্গেট করব। রুটিন সব ক্র্যাক করছে, এমনকি নতুন ফ্ল্যাটের ঠিকানাও জেনে ফেলেছে। একটা ছোট্ট ব্লাস্টেড ওদের প্রেম সিনেমা শেষ হয়ে যাবে।
সন্ধ্যা 6টা। নয়না তার কলেজ থেকে ফিরছে, হাতে ফাইল, কাঁধে ব্যাগ। পেছনে একটা কালো বাইক ধীরে ধীরে ফলো করছে তাকে। নয়না সেটা বুঝে ফেলে, মোবাইল বের করে রাশেদকে কল করে। তোমার কথা ছিল কেউ আমাকে ফলো করছে। কোথায় তুমি? কলেজ গেট পেরিয়ে 2 নাম্বার গলিতে। রাশেদ সাথে সাথে অফিস থেকে বাইকে রওনা দেয়। অন্যদিকে বাইকটা হঠাৎ নয়নার সামনে এসে দাঁড়ায়। 3 জন লোক নেমে আসে, তাদের চোখে মুখে লালসা, মুখে রুমাল বাঁধা। হঠাৎ রাস্তার এক কোণা থেকে বাইকের শব্দ, রাশেদ এসে হাজির। 2 সেকেন্ডে বাইক থামিয়ে লাফ দিয়ে সামনে এসে দাঁড়ায়। নয়নার দিকে চোখ তুলেছিস মানে আমার জানের দিকে তুই হাত বাড়িয়েছিস? বলে একজন ছুরি বের করে। রাশেদ নিজের কোমর থেকে সার্ভিস রড বের করে, ধাক্কা দিয়ে ছুরিওয়ালাকে ফেলে দেয়। অন্যজন ঝাঁপিয়ে পড়ে। রাশেদ অন্য একজনকে মাটিতে ফেলে দিয়ে কোনো দিয়ে ঘাড়ে আঘাত করে, আরেকজনকে হেডবাট মেরে ফেলে দেয়। নয়না কাঁপছে, তবুও রাশেদের পেছনে এসে দাঁড়ায়। তুমি ঠিক আছো? তুই ঠিক আছো কিনা সেটাই বড় কথা। রাশেদ 3 জনকেই ধরে থানায় পাঠিয়ে দেয়। রাত 9টা, বাসা। রাশেদ চুপ করে বসে আছে, নয়না ওর কাঁধে বসে মাথা এলিয়ে আছে। তোমাকে আবার এই পথে ফিরিয়ে আনলাম। না নয়না, আমি তো এই পথেরই লোক, কিন্তু এবার আমি জানি আমার পথের শেষ তুমি। তুমি জানো তোমার সাহসিকতা আমাকে বারবার প্রেমে ফেলে দেয়। আর তোমার ভালোবাসা আমাকে অজেয় করে তোলে। অন্যদিকে রাজু গ্যাং। রাজু মোবাইলে একটা ভিডিও দেখছে, নয়না আর রাশেদের রাস্তায় মারামারির দৃশ্য। তোরা যতই মারিস ওরা আবার ফিরে আসবে। এখন দরকার এমন একটা কাজ যাতে ওরা চিরতরে থেমে যায়। আমার রাজনীতি আমার রক্তে, আমি কাউকে পাত্তা দেই না। এবার নয়নার জীবন নিয়ে খেলবো। সকাল 7টা, নয়না ও রাশেদের ফ্ল্যাট। নয়না আজ একটু বেশি চুপচাপ, চা খেতে খেতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বারান্দার দিকে। রাশেদ বুঝতে পারে ওর ভেতরে কিছু একটা চলছে। কি ভাবছো? যদি আবার কিছু হয়? তুই জানো আমি আছি। এবার তোমার কাছ থেকে এক পলাও দূরে যাব না। নয়না মাথা নিচু করে বলে। তোমার জন্য ভয় হয় রাশেদ। রাশেদ কাছে এসে ওর কপালে চুমু দিয়ে বলে, আমি এখন শুধু তোমার স্বামী না, তোমার বডিগার্ড, জামাই, তোমার জীবনের একমাত্র প্রহরী। এই কথাগুলো শুনে নয়নার চোখে জল চলে আসে। অন্যদিকে শহরের এক পরিত্যক্ত গুদামে রাজু ও তার দল। একজন ছেলে বোমা তৈরি করছে। রাজু একপাশে দাঁড়িয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছে। হ্যাঁ ভাই, সব ঠিকঠাক। আজ কলেজে ছোট একটা বিস্ফোরণ হবে। ছাত্রী মারা যাক, তাতে কিছু যায় আসে না। আমার টার্গেট একটাই, নয়না। রাজু হেসে ওঠে, একটা ঠান্ডা নির্মম হাসি। সকাল 9টা, নয়নার কলেজ। কলেজে আজ কিছুটা চাপা উত্তেজনা। হঠাৎ কিছু ছাত্রছাত্রী বলতে থাকে যে আজ নাকি কাউকে বাইরে অচেনা লোক ঘোরাফেরা করতে দেখা গেছে। নয়না কনফারেন্স রুমে একটা মিটিং এ ব্যস্ত। রাশেদ বাইরে অপেক্ষা করছে বাইকে বসে, চোখে সানগ্লাস, কানে ছোট হেডফোন, স্ক্যানার অন করা। এদিকে তার মোবাইলে এক পুলিশ অফিসার কল করে। রাশেদ ভাই, একটা তথ্য পেলাম। কেউ একজন আজ বিকেলে কলেজ বিস্ফোরণের প্ল্যান করেছেন। তুমি কি নিশ্চিত? হ্যাঁ ভাই, রাজুর গ্যাংয়ের একজন আমাদের লোককে মুখ ফুসকে বলে ফেলেছে। রাশেদ সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে কলেজের ভেতর দৌড় দেয়। নয়না, নয়না কোথায়? ছাত্রছাত্রীরা হতভম্ব। রাশেদ সোজা কনফারেন্স রুমে ঢোকে। নয়না অবাক। এই তুমি হঠাৎ? চলো এখান থেকে। কিন্তু রাশেদ হাত ধরে টেনে বের করে নেয়। একই সময় কলেজের পেছনের ওয়াশরুমের নিচে প্ল্যান করা ছোট একটা টাইম ডিভাইস টিকটিক করে চলছে। আর মাত্র 5 মিনিট। রাশেদ ছুটতে ছুটতে কলেজের প্রিন্সিপালকে জানায়, এখনই পুরো বিল্ডিং খালি করে ফেলুন, এখনই বিস্ফোরণ হতে যাচ্ছে। প্রিন্সিপাল আতঙ্কে মাইক অন করে ছাত্রছাত্রীদের বাইরে যাওয়ার নির্দেশ দেয়। হট্টগোল, দৌড়াদৌড়ি। নয়না রাশেদের হাত শক্ত করে ধরে রাখে। আমার জন্য তুমি এত ঝুঁকি নিচ্ছ কেন? কারণ তুমি শুধু একজন সিনিয়র ম্যাডাম নও, তুমি আমার জীবন। 9:30। সবাই যখন বাইরে এসে দাঁড়িয়েছে, একটা ছোট বিস্ফোরণ হয় কলেজের ওয়াশরুমের কাছে। বিস্ফোরণ ছোট হলেও ভয়ানক শব্দ হয়।
সবাই চিৎকার করে আতঙ্কে দৌড়াতে থাকে। রাশেদ কলেজে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে। ফায়ার সার্ভিস এসে যায়। একটা ছোট ঘটনা হলেও বুঝিয়ে দেয় এটা ছিল সতর্কবার্তা। নয়না তখনও স্তব্ধ, রাশেদের বুকের সাথে জড়িয়ে আছে। তুমি না থাকলে আমি আজ হয়তো বাঁচতাম না। রাশেদ ওর চোখে তাকিয়ে বলে, তুমি এখন জানো আমি শুধু তোমাকে ভালোবাসি না, আমি তোমার জন্য জীবন দিতেও রাজি। আমাকে কখনো ছেড়ে যেও না, প্রমিস মি। আই প্রমিস। যতক্ষণ তুমি আছো আমি আছি, যতক্ষণ শ্বাস আছে আমি তোমার পাহারাদার। অন্যদিকে রাজু রাগে পাগল। ওরা জানলো কিভাবে? কে আমাদের খবর দিল? যাকে পেলে আমি টুকরো টুকরো করে দিব। রাজু টেবিলের উপর হাত দিয়ে মারতে মারতে চিৎকার করে ওঠে, রাশিদকে থামাতে না পারলে আমার রাজনীতি শেষ। সন্ধ্যায় নয়না ও রাশেদ বাসায়। নয়না রাশেদের জন্য রান্না করছে। খুব সাধারণ কিন্তু মমতায় ভরা এক থালা ভাত, ডাল আর ডিম ভাজা। রাশেদ খেতে খেতে বলে, এই খাবারের স্বাদ আমার মার হাতের রান্নাকেও হার মানায়। তোমার ভালোবাসায় এই রান্না স্বর্গের মতো হয়। দুজনের চোখে এখন এক ধরনের গভীরতা। ভয়, মৃত্যু আর ভালোবাসার মাঝখান দিয়ে তারা যেন আরো কাছাকাছি চলে এসেছে। তুমি এক সময় আমাকে ভয় পেতে, মনে আছে? হ্যাঁ, কিন্তু এখন আমি তোমাকে হারাতে ভয় পাই। তোমার জন্য জীবন দেব, তবু তোমার চোখে কান্না দেখতে পারবো না। নয়নার চোখে জল টলমল। একসময় মেজাজি সিনিয়র ম্যাম ছিল সে, এখন ভালোবাসে ভেজা এক নারী মন। টেবিলে দুজনের ব্যবহৃত থালাগুলো এখনো পড়ে আছে। নয়না সোফায় বসে টিভিতে খবর দেখছে। খবরটা মনোযোগ দিয়ে শুনছিল। আজ কলেজে একটি ছোট বিস্ফোরণের ঘটনা ঘটে, যার স্থানীয়দের আতঙ্কিত করে তোলে। পুলিশ সূত্রে জানা যায় কোনো উগ্রপন্থী দলের সম্পৃক্ততা থাকতে পারে। রাশেদ তখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়ায় মুখ ঢেকে ফেলেছে। নয়না আস্তে পেছন থেকে এসে বলে, ফিরে এসো রাশেদ, আমি তোমায় হারাতে চাই না। রাশেদ সিগারেট ফেলে দিয়ে বলল, আমার মন বলছে খেলা সবেমাত্র শুরু হয়েছে, রাজু থামবে না, আর এখন সে অন্যভাবে আসবে। মানে? সে এবার কাছের কাউকে ব্যবহার করবে, আমাদের বন্ধুকে, সহকর্মীকে। বিশ্বাসঘাতক আসবে ভেতর থেকেই। নয়নার শরীর শিউরে উঠল। পরদিন সকাল রাশেদ কলেজে নয়নার সঙ্গে পৌঁছায়। আগের দিনের ঘটনার পর এখন কলেজে পুলিশি পাহারা বাড়ানো হয়েছে, কিন্তু তার মধ্যেই কেউ একজন নজর রাখছে রাশেদের চলাফেরার উপর। কলেজে নয়নার সহকর্মী জুবাইর এসে বলে, রাশেদ ভাই, বড় সাহসী কাজ করেছেন আপনি। ভাই, দায়িত্ব ছিল, করতে হয়েছে। জুবাইর হাসি, কিন্তু তার হাসির মধ্যে কিছুটা অস্বাভাবিকতা ছিল। অদূরে রাজু ফোনে কথা বলছে। ওখানে ঢুকে গেছে আমার লোক। ও লোক আমাদের বন্ধু সেজে সব খোঁজখবর আনবে। বিকেল 5টা, নয়না তার কেবিনে কাজ করছে। জুবাইর এসে ঢোকে। নয়না ম্যাম, আজ একটু বাইরে যেতে পারেন? একটা স্কুলের সেমিনারে আমাদের প্রতিনিধি হয়ে আপনাকে যেতে হবে বলেছে কমিটি। এখন রাশেদ তো আসেনি। আমি আসি তো, আপনি একা যাচ্ছেন না। নয়না একটু দ্বিধায় পড়ে, কিন্তু রাজি হয়। রাশেদ তখন কলেজের বাইরে ফোনে ব্যস্ত। রাস্তা সন্ধ্যা 6টা। জুবাইর নয়নাকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে। গাড়িটা একটা অচেনা রাস্তার দিকে ঘুরে গেল। এই রাস্তা তো আমাদের গন্তব্য নয়। আসলে একটু শর্টকাট। নয়নার মনে কেমন একটা অস্বস্তি তৈরি হয়। আমি রাশেদকে কল দিচ্ছি। নেটওয়ার্ক নেই, বাইরে আসলে দিবেন। কিন্তু নয়না খেয়াল করে ফোনে কোনো নেটওয়ার্কই নেই। অন্যদিকে রাশেদ হঠাৎ নয়নার কল না পেয়ে চিন্তিত হয়ে ওঠে। জুবাইরকে কল দেয়, ফোন অফ। পুলিশ ইনফর্মারকে ফোন করে ট্র্যাক করতে বলে। রাশেদের শরীর ঝাঁকুনি খায়। বাইকে চড়ে ছুটে যায় সেই দিকে যেই দিকে জুবাইর যাচ্ছে। একটি ফাঁকা গুদামে নয়নাকে নিয়ে যাওয়া হয়। জুবাইর গাড়ি থামিয়ে দরজা খুলে বলে, নেমে আসুন ম্যাম, এখন রাজু ভাইয়ের সাথে দেখা করতে হবে। নয়নার গা কাঁপতে থাকে। তুমি বিশ্বাসঘাতক। আমি শুধু টাকার জন্য কাজ করি ম্যাম, দেশপ্রেম বা ভালোবাসা আমার জন্য না। একজন গ্যাং মেম্বার এসে নয়নার হাত চেপে ধরে নিয়ে যায় ভেতরে। রাজুর সামনে এসে দাঁড়ায়।
আমার নয়না ম্যাম, আজ তুমি আমার অতিথি। কতদিনের শত্রুতা মেটাবো আজকে। রাশেদ তোমাকে ছাড়বে না। রাশেদ, ও এখানে আমাকে খুঁজতে থাকবে, আর আমি তোমাকে নিয়ে। রাশেদ তখন বাইকে তার ইনফরমার হেডফোনে বলে। এক হাতে বাইক চালিয়ে অন্য হাতে অস্ত্র প্রস্তুত করে সে ছুটছে যেন একটা আগুনের দিকে। গুদামের সামনে রাত 8টা। রাশেদ স্লো মোশনে বাইক থেকে নামে। চারপাশে 5 থেকে 6 জন গ্যাং মেম্বার। রাশেদ চুপচাপ এগিয়ে যায়, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে একজনের উপর। মারাত্মক মার সোজা গলা চেপে ধরে ফেলে দেয়। বাকি লোকজন অস্ত্র তুলে দেয়, গুলি চালায়। রাশেদ লাফ দিয়ে দেয়ালে আশ্রয় নেয়, পাল্টা গুলি ছুড়ে দুইজনকে নিকেশ করে এক এক করে। গুদামের ভেতরে রাজু নয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ গুলির শব্দ শুনে বলে, ও এসে গেছো। রাশেদ দরজা ভেঙে ঢুকে পড়ে। হাত সরাও আমার বউয়ের কাছ থেকে। রাজু বন্দুক তোলে। রাশেদ স্লাইড করে নিচ দিয়ে গিয়ে ওর পায়ে গুলি করে। রাজু পড়ে যায়। খেলা শেষ রাজু। পুলিশ ইনফর্মার তখনই ফোর্স নিয়ে আসে, সবাইকে গ্রেফতার করে। রাশেদ নয়নাকে জড়িয়ে ধরে। তুমি আমার জান, আমি শুধু তোমায় চাই রাশেদ। রাত 9টা, ফ্ল্যাটে। নয়না চুপচাপ বসে, রাশেদ ওর কপালে হাত রাখে। তুমি ঠিক আছো? তোমার জন্য ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আজ হয়তো শেষবার তোমাকে দেখছি। রাশেদ নয়নার কপালে চুমু দিয়ে বলে, তুমি কাঁদছো? আমি বেঁচে থাকবো যতদিন তুমি আছো। তোমার জন্য লড়বো, মরবো, আবার বাঁচবো। নয়না মাথা রাখে রাশেদের কাঁধে। এই সম্পর্ক এখন আর শুধু দায়িত্ব নয়, এটা ভালোবাসা, সুরক্ষা আর আত্মার বন্ধন। রাত 10টা। নয়না ও রাশেদের ফ্ল্যাটে। ঘর নিস্তব্ধ। নয়না বিছানায় চুপ করে বসে আছে। জানলার বাইরে অন্ধকার শহর, মাঝে মাঝে দূর থেকে গাড়ির হর্ন। রাশেদ সোফায় বসে একটা পুরনো নথি পড়ছিল। নয়নার বাবার মৃত্যু রিপোর্ট। নয়না, তুমি তো বলেছিলে আঙ্কেল হার্ট অ্যাটাকে মারা যান, কিন্তু রিপোর্টে লেখা প্রেসার ইনজেকশনের অতিরিক্ত ডোজে মৃত্যু। আমি তখন খুব ছোট, মা সবসময় বলতেন বাবা ঘুমের মধ্যে চলে গিয়েছিল। বড় হয়ে জানতে পারি সেই রাতে হসপিটালে এক অচেনা নার্স ছিল, যার নাম বা রেকর্ড কিছুই নেই। মানে এটা পরিকল্পিত হত্যা? হয়তো, কিন্তু কেউ কিছু প্রমাণ করতে পারেনি। রাশেদ চুপ করে যায়। তার মনে হয় এই ঘটনার সঙ্গে রাজুর গ্যাংয়ের কোনো সম্পর্ক থাকতে পারে। পরদিন সকাল, রাশেদ যায় সেই পুরনো হসপিটাল। রিসেপশন থেকে বলে, দুঃখিত স্যার, 20 বছর আগে কোনো ডেটা আমাদের সিস্টেমে নেই। সেই সময় ডিজিটাল কিছু ছিল না। রাশেদ বের হয়ে যখন বাইকে উঠছে, হঠাৎ একজন বয়স্ক নার্স পেছন থেকে বলে, আপনি কি অরিন্দম সাহেবের মৃত্যুর বিষয় খুঁজছেন? হ্যাঁ, আপনি চিনেন তাকে? আমি তখন রাতে ডিউটিতে ছিলাম। এক নতুন নার্সকে ওয়ার্ডে দেখেছিলাম, অথচ তাকে নিয়োগ করা হয়নি। সিসিটিভি না থাকায় কিছু বোঝা যায়নি। পরদিন সে নিখোঁজ। আপনার নামটা বলবেন? আমি জিনাত, এখন আর চাকরি করি না, তবে সেই রাতটা ভুলিনি। রাশেদ জিনাতের নাম ও কথা রেকর্ড করে, তারপর নয়নাকে ফোন দেয়। তোমার বাবার মৃত্যু হঠাৎ নয়, পরিকল্পিত ছিল। কেউ চেয়েছিল উনি যেন না বাঁচেন। নয়না ফোনের ওপাশে স্তব্ধ হয়ে যায়। কলেজে নয়না আজ ক্লাস নিচ্ছে না। সে তার বাবার পুরনো ডায়েরি খুঁজে বের করে। একটি পাতায় লেখা, কিছু মানুষ আমার চারপাশে সন্দেহজনক হয়ে উঠছে। আমি যদি কিছু করে উঠতে না পারি, নয়নাকে রক্ষা করবে সেই মানুষ যার চোখে ভয় নেই। নয়নার চোখ ভিজে ওঠে। ডায়েরির পেছনে একটা পুরনো ছবি, 3 জন মানুষ, নয়নার বাবা আর 2 জন অচেনা লোক। একজনকে দেখে নয়নার মাথা ঘুরে যায়। এটা তো রাজুর বাবা। এই মানে রাজুর পরিবারের সঙ্গে নয়নার বাবার পুরনো শত্রুতা ছিল। অন্যদিকে রাজু তার ছোট ভাইকে নিয়ে কথা বলছে। বাবা যেভাবে শেষ করেছিল নয়নার বাবাকে, আমিও তেমনি তোমাকে। নয়না আর রাশেদ, ওর তো সময় শেষ। রাত 8টা। নয়না ও রাশেদের বাসায় পুলিশ আসে। নয়ন রহমান, আপনার নামে ফারজানা খুনের অভিযোগ এসেছে, আপনাকে থানায় যেতে হবে। কি? আমি ফারজানাকে চিনিই না। প্রমাণ কোথায়? ওই ভিডিওতে দেখা যাচ্ছে আপনি ফারজানার সঙ্গে দেখা করছেন, তারপর সে মারা যায়।
ভিডিওটা স্পষ্ট নয়, কিন্তু চেহারা অনেকটাই মেয়ে। রাশেদ বুঝে যায় এটা কারসাজি। থানায় নয়না জিজ্ঞাসাবাদে চুপচাপ। রাশেদ বাইরে বসে অস্থির। হঠাৎ তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে, তোমার নয়নাকে মুক্ত করতে হলে তুমি নিজে চলে আসো সিটি কারখানায় রাত 11টার মধ্যে। একা। রাশেদ দাঁত চেপে ফেলে। আমার মেয়েকে যদি কেউ ছুঁয়েও দেয়, আমি পুরো শহর উল্টে দেব। রাত 11টা, পরিত্যক্ত সিটি কারখানা। রাশেদ একা যায়, আগেই বন্দুক নিয়ে প্রস্তুত। ভেতরে ঢুকতেই আলো নিভে যায়। অন্ধকারে একের পর এক রাজুর লোক ঘিরে ফেলে। স্লোক ল্যাব দিয়ে বলে, আমার বডিগার্ড জামাল সাহেব এসেছেন। বাহ! তুমি যতই চাল চালো, নয়নাকে কিছু করতে পারবে না। কিন্তু সে তো এখন খুনি, তুমি বাঁচাতে পারবে না। তুমি জানো না আমি কি করতে পারি একজন ভালোবাসার জন্য। এক ধাক্কায় সে সামনের দুজনকে ফেলে দেয়। চারদিকে গুলি চলতে থাকে। রাশেদ আহত হয় কিন্তু থামে না। সেই সময় পুলিশ পেছন থেকে ঢুকে পড়ে। ডাউন, সবাই নিচে। রাশেদ পুলিশ ইনফর্মারকে আগেই খবর দিয়ে রেখেছিল। রাজু পালানোর চেষ্টা করে, রাশেদ তার পথ আটকে দেয়। তোমার বাবার অপকর্ম তুমি আজ নিজে বহন করলে। তুই পারবি না আমাকে ধরতে। চেষ্টা তো করছি। রাশেদ তার বন্দুক তুলে রাজুর পায়ে গুলি করে। রাজু চিৎকার করে পড়ে যায়। পুলিশ তাকে গ্রেফতার করে। রাশেদ হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে আসে। পরদিন সকাল, নয়না মুক্ত। পুলিশ জানায় ভিডিওটা ভুয়া ছিল, বানানো। রাশেদ নয়নার হাত ধরে বাড়ি ফিরছে। নয়না বলে, তুমি যদি না থাকতে আমি আজ হয়তো। আমার যতদিন নিঃশ্বাস আছে কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। নয়না চোখে জল এনে বলে, আমার বাবার কথাই ঠিক, তিনি বলেছিলেন ভয় যার চোখে নেই সেই রক্ষা করবে আমাকে। তুমি সেই মানুষ রাশেদ। দুজনের হাত এক হয়ে যায়। রাজু এখন জেলে, কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। একটা রহস্য থেকেই যায়, রাজুর বাবা কেন নয়নার বাবাকে মারতে চেয়েছিল। এই প্রশ্নের উত্তরেই হয়তো লুকিয়ে আছে পরবর্তী ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। সকাল 8টা, নয়না ও রাশেদের ফ্ল্যাট। এক রাত আগের ভয়াবহতা কাটিয়ে নয়না শান্ত। রান্নাঘরে বসে চা খাচ্ছে। রাশেদ জানলার পাশে দাঁড়িয়ে দূরের আকাশ দেখছে, কিছু একটা ভাবছে। রাশেদ, হ্যাঁ, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। নয়না উঠে যায় তার রুমে। আলমারির এক গোপন খুব খুলে বের করে একটা পুরনো বাদামি চামড়ার খাতা। এটা আমার মায়ের ডায়েরি। বাবা মারা যাওয়ার পর এটা আমি খুঁজে পেয়েছিলাম, কিন্তু তখন এতটা গুরুত্ব দেইনি। রাশেদ ধীরে ধীরে খাতা খুলে পড়ে। অরিন্দম, নয়নার বাবা, আমার স্বামী, আমার নিরাপত্তা, কিন্তু আমার হৃদয় বন্দী ছিল অন্য একজনের কাছে। রাশেদ থমকে যায়। মানে? মা একজনকে ভালোবাসতেন বিয়ের আগে, কিন্তু দাদু মানেননি। তাকে জোর করে বাবার সঙ্গে বিয়ে দেওয়া হয়। আর সেই মানুষটা কে? সেই নামটা ডায়েরিতে লেখা নেই, শুধু একটা অদ্ভুত নাম। আর কে? আর কে? রাজীব করিম, রাজুর বাবা? নয়না চোখ নামিয়ে বলে, তুমি নিশ্চিত? একসময় বাবার বন্ধুত্ব ছিল অরিন্দম আঙ্কেলের সঙ্গে। তারপর হঠাৎ সম্পর্ক খারাপ হয়ে যায়। আর এখন মনে হচ্ছে নয়নার মা আর রাজীব করিমের মাঝে ছিল কিছু বিশেষ সম্পর্ক। অন্যদিকে জেলে রাজু বসে আছে চুপচাপ। তার কাছে আসে একজন উকিল, কানে কানে বলে। রাজু চোখ লাল করে বলে, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব, কিন্তু বাবার নাম অপমান চলবে না। রাজুর মনে পড়ে ছোটবেলায় একবার সে শুনেছিল তার বাবা এক সুন্দরী কলেজ শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল, কিন্তু সে রাজি হয়নি। তখন রাগে রাজুর বাবা হুমকি দিয়েছিলেন, তোমাকে না পেলে আমি তোমার সব কিছু শেষ করে দিব। রাজু বুঝতে পারে সেই শিক্ষিকাই ছিল নয়নার মা, আর তার বাবার প্রতিশোধের আগুনে পুড়েছে নয়নার পরিবার। পরদিন নয়না ও রাশেদ যায় তার পুরনো গ্রামের বাড়িতে। নয়নার ছোট মামা এখনো সেখানেই থাকেন। তারা খোঁজ নিতে আসেন যদি কিছু পাওয়া যায় অতীতের ক্লু। মামা বলেন, সাহেব আলীর বাড়ি, পুরনো কাঠের ঘর, সে এখন পৌর। রাশেদ পরিচয় দিয়ে বলে, চাচা, আপনি কি 20 বছর আগের কিছু চিঠি রেখেছেন? সাহেব আলী ধীরে হাসে। সে ধীরে ধীরে একটা ছোট্ট কাঠের বাক্স খুলে বের করে একটা চিঠি। চিঠিটা পড়লে
প্রিয় রোজি, তোমার চোখে যখন তাকাই মনে হয় আমি আর কিচ্ছু চাই না। তুমি যদি আজও রাজি হও আমি তোমাকে এই শহর ছেড়ে নিয়ে যাব। অরিন্দম তোমার জন্য নয়, আমি তোমার আর তুমি আমার। চিঠিটা পড়ে নয়নার চোখ ঝাপসা হয়ে যায়। রাশেদ ধীরে বলে, তোমার মাকে ভালোবাসতেন রাজীব করিম, কিন্তু সে ভালোবাসা ছিল একপাক্ষিক, আর তার এই হীন চেষ্টা তোমার বাবার জীবন কেড়ে নেয়। নয়না স্তব্ধ হয়ে থাকে। তারা শহরে ফিরে আসে, কিন্তু একটি ভয়ঙ্কর চিঠি বাড়ির দরজায় পড়ে থাকে। তুমি যতই গভীরে যাও ততই তোমার শিকড় পচে যাবে। এবার তোমাকে হারাতে হবে নয়নার জন্য রাশেদ। নয়না চিঠি তুলে দেখে নিচে লেখা, আর রাশেদ চোয়াল শক্ত করে ফেলে। রাজুর ভাই রবি, এবার সে চাইছে প্রতিশোধ নিতে। রাত 8টা, নয়না ও রাশেদের ফ্ল্যাট। সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে এসেছে, বাঁশের বাতাসে একটা চাপা উত্তেজনা, অজানা শঙ্কা। নয়না ঘরে বসে পুরনো চিঠিগুলো আবার পড়ছে, চোখে জল। রাশেদ বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। রাশেদ, দুটা গুলির শব্দ। চিৎকার করে ডাকে নয়না। রাশেদ দৌড়ে এসে তাকে মাটিতে ফেলে দেয়, নিজের শরীর দিয়ে ঢেকে রাখে। আরেকটা গুলি জানলার কাঁচ ভেঙে ভেতরে ঢোকে। রাশেদ পাশের টেবিল থেকে পিস্তল নিয়ে বারান্দায় ছুটে যায়। ছাদে কাউকে দেখতে পায় না, কিন্তু দৌড়ের শব্দ শুনতে পায়। কে ছিল? গোলাপি রঙের হুডি পরা একজন ছিল, সে খুব চটপটে। নয়না ঘর থেকে চিৎকার দেয়। আমার মনে হয় সে রবি, রাজুর ভাই। নয়না হাল ছাড়ে না। সে স্থানীয় পত্রিকায় রাজু ও রবি ও রাজীব করিমের অতীত নিয়ে এক্সপোজের রিপোর্ট ছাপায়। চারদিক তোলপাড় হয়ে যায়। রাতে নয়না একা ঘরে বসে। রাশেদ তখন গেটের সামনে পাহারা দিচ্ছে। নয়নার মনে পড়ে ছোটবেলায় তার মা বলেছিলেন, ভালোবাসা মানেই আত্মত্যাগ। যাকে ভালোবাসো তাকে বাঁচানোর জন্য তোমার নিজের জীবনও দিতে হতে পারে। হঠাৎ আরেকটি গুলির শব্দ, এবার খুব কাছ থেকে। নয়না চিৎকার করে ওঠে। চাই রাশেদ, তুমি আহত? তুমি ঠিক আছো তো? ওরা আবার এসেছিল, আমি দূর থেকে গুলিটা ফিরিয়ে দিয়েছি। সে ছুটে বের হয়, দেখে রাশেদ গেটের সামনে দাঁড়িয়ে, তার হাত দিয়ে রক্ত পড়ছে। রাশেদ জোর করে হাসে, কিন্তু শরীর কাঁপছে। নয়না কান্না ভেঙে ফেলে। তুমি কেন বারবার আমার জন্য জীবন বাজি রাখো? কারণ আমি তোমাকে ভালোবাসি নয়না, আর ভালোবাসা মানে শুধু রক্ষা নয়, সেই ভালোবাসা তোমার আত্মা ছুঁয়ে যায়। নয়না তার বুকের উপর মাথা রাখে, রক্তাক্ত হাতে জড়িয়ে ধরে রাশেদকে। আমি আর কখনো তোমাকে একা ছেড়ে যাব না রাশেদ, আমাদের যুদ্ধ একসাথে হবে। এরপর দিনগুলোতে নয়না মিডিয়ায় মুখ খোলে, তার বক্তব্য ভাইরাল হয়। সে বলে, আমার মায়ের ভালোবাসাকে দমন করা হয়েছিল, কিন্তু আমি নিজের ভালোবাসাকে মুক্ত করব। রাজু রবির মতো মানুষ যেন আর কারো জীবন ধ্বংস করতে না পারে তার ব্যবস্থা নেব। একটি ইনভেস্টিগেশন টিম গঠিত হয়। রাজুর ফোন রেকর্ড, রাজীব করিমের ব্যাংক হিস্ট্রি, পুরনো জমি নথি সব খতিয়ে দেখা হয়। এবং একদিন রবি ধরা পড়ে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয় পুরান ঢাকার এক হোস্টেল থেকে। পুলিশের মুখপাত্র জানায়, এই চক্রটা শুধু প্রতিশোধ নয়, অনেক বড় মাফিয়া গ্রুপের সঙ্গে জড়িত। রাশেদের সাহসিকতা আর নয়নার নির্ভরতায় এই চক্র ভাঙা সম্ভব হয়েছে। শেষ রাত, নয়না ও রাশেদ ছাদে বসে। নয়না চাঁদের দিকে তাকিয়ে বলে, তুমি জানো আমি তোমার বডিগার্ড হতে চেয়েছিলাম এক সময়। আমার অহংকারে আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা কখনো একতরফা থাকে না। এখন তোমার বডিগার্ড জামাই তোমার পাশে। তোমাকে এখন শুধু স্বামী নয়, আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু হিসেবেও দেখি। রাশেদ নয়নার কপালে চুমু খায়। চলো আমাদের ভালোবাসার গল্পটা এবার নতুন করে শুরু করি। বডিগার্ড জামাইয়ের সঙ্গে একান্ত মুহূর্ত কাটানোটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় রোমান্স। রাশেদ একটু এগিয়ে আসে, নয়নার চুলের মুখ লুকিয়ে বলে, তুই জানো তোমার চুলে এখনো সে আগের মতোই সুবাস, আমি কখনো ভুলিনি। তুমি তো সাহসী, কিন্তু রোমান্টিক হওয়াটা এখনো শিখলে না ঠিক মতো। তবে এখন শিখে ফেলি।